আমরা আসছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো একজন সফল উদ্যোক্তার এক সফল উদ্যমী গল্প নিয়ে। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব একজন সফল উদ্যোক্তার গল্প। এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমি জুয়েল চন্দ্র বর্মন, আমার সাথে আছে সুমন মিয়া এবং একজন সফল উদ্যমী উদ্যোক্তা মোহাম্মদ আলামিন হোসেন, যিনি আজকের আমাদের মূল কর্ণধার এবং উনি ওনার বিজনেস কীভাবে শুরু করেছেন, একজন সফল উদ্যোক্তা কীভাবে সফল হয়েছেন তার গল্প শুনবো। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন। তো আজকে আমরা জানতে পেরেছি যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নামক স্থানে আপনি আপনার একটা বেকারি ইন্ডাস্ট্রি শুরু করেছেন। তো এই বেকারি ইন্ডাস্ট্রি শুরু করতে গিয়ে আপনি আপনার পেছনের গল্পটা কি ছিল একটু যদি বলতেন। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছিল আমার নাম হচ্ছে আলামিন। আর আমি বেকারির যে প্রতিষ্ঠানটা, এটা সর্বপ্রথম হচ্ছিল আমি একটা চাকরি করতাম। একটা পর্যায়ে এসে চাকরির মাঝামাঝি এসে চিন্তা হলো যে আসলে প্রাইভেট কোম্পানির চাকরি এতে করে আমার ফ্যামিলি বা বাস্তবতার সাথে তাল মিলিয়ে আমি কতটুকু সাকসেস হতে পারবো। তো সর্বোপরি এটা চিন্তা ভাবনা করে আমার এক ফ্রেন্ড আছে, আমার বন্ধু, ও প্রবাসী ছিল, সিঙ্গাপুরে থাকে। ও একদিন আমাকে ফোন দিয়ে বললো যে আমরা তো একসাথে ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি, তো আমরা একজন উদ্যোগ নিয়ে আমরা কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি কিনা। তখন সবুজ আমাকে বলার পর আমি চিন্তা ভাবনা করি কোন ধরনের ব্যবসা আমরা সাজেস্ট করি। তখন আমরা কয়েকটা বিজনেস আমরা সাজেস্ট করি। প্রথমে আমরা প্রোডাকশন বিজনেসটাকে আমরা বেসিক্যালি চিন্তা ভাবনা করছিলাম, ট্রেডিং বিজনেসটাকে আমি প্রাধান্য দিয়েছিলাম, ট্রেডিং বিজনেসটাকে। কিন্তু আমার বন্ধু বলতেছিল যে না, আমরা প্রোডাকশন বিজনেস। তা আমাদের কাছে আসলে ওই পরিমাণ অর্থের সাপোর্ট ছিল। সাপোর্ট না থাকার কারণে আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করলো যে অর্থ নিয়ে চিন্তা করতে হবে না, অর্থটা যেভাবে হোক না কেন ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, তুই যদি এটা তুই করতে চাস, আমি যেভাবে হোক না কেন এটা ম্যানেজ করবো। আমি বললাম ঠিক আছে দোস্ত, আমি রাজি, কোন ধরনের ব্যবসা করি। তখন আমরা কয়েকটা ব্যবসার চিন্তা ভাবনা করি। তার ভিতরে এক নম্বরে আমরা চুজ করি হচ্ছে এই বেকারি কনফেকশনারি যে আইটেমটা। এই যে বেকারি বিজনেসটা, এটা আমরা শুরু করার আগে আমার দোস্তগুলো বিদেশে থাকে। শুরু করার আগে এই বিজনেসটা সম্পর্কে আমি আইডিয়া দিই, আমি কোন জায়গাটায় করব, কোন জায়গায় করলে আমরা সেলস ভালো পাবো, তারপরে আমাদের বিজনেস প্ল্যানটা কী হবে। এটা নিয়ে আমরা প্রায় 2 মাস যাবো দুইজনে আলোচনা করি মোবাইলের মাধ্যমে। একটা পর্যায়ে এসে বিজনেস শুরু করার আগে আমরা প্লেসটাকে চুজ করি। যেহেতু আমার আরেকটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছিল দিসপুর জেলা নাজিরপুর থানা, আর আমার ফ্রেন্ডের হোম ডিস্ট্রিক্ট হচ্ছিল বাগেরহাট জেলা চিতলমারি থানা। তো বিজনেসটা আসলে করতে গেলে জায়গাটা চুজ করা অনেক ইম্পর্টেন্ট বিষয়। তখন আমাদের ওদিকে আসলে যাতায়াত ব্যবস্থা একটু কম থাকার কারণে ফ্রন্ট সাইডে আমরা তখন প্লেসটা চুজ করলাম হচ্ছে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ের চরবাড়ায়। ঘটনা হচ্ছে 2019 সালে। ওইখান থেকে বিজনেসটা আমরা স্টার্টিং শুরু করি 2019 সালে ঘোনাপাড়া মোড় থেকে। একটা পর্যায়ে এসে আমরা মোটামুটি লেভেলে একদম স্বল্প পরিসরে আমরা শুরু করি। সেখান থেকে তো তারপরের সাথে তো আপনি গল্পের। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি যে আপনি আপনার জায়গা থেকে অনেকটাই, আমরা মনে করি যে আপনি আপনার জায়গা থেকে অনেকটাই সফল। কিন্তু এই সফল হওয়ার পিছনে আপনি আপনার বেকারি শুরু করতে গিয়ে পারিবারিকভাবে এবং পারিপার্শ্বিকভাবে কোনো সমস্যার সম্মুখীন বা বাধার সম্মুখীন অথবা কোনো বঞ্চনা লাঞ্ছনার শিকার হয়েছিল কিনা? বেকারি যখন শুরু করতে গিয়েছি আসলে সর্বপ্রথম হচ্ছে ধরেন আপনি একটা চাকরি করতেছেন, আপনার ফ্যামিলি খুব স্বাচ্ছন্দ্য বোধ আছে। এখন হুট করে আপনি চাকরিটা ছেড়ে দিবেন, বা আপনি বিদেশে আছেন, মাসে আপনি 2 লক্ষ টাকা ইনকাম করতেছেন, হুট করে বিদেশ থেকে আপনি চলে আসবেন, আপনার ফ্যামিলি কিন্তু এটা চাইবে। তো ফ্যামিলি চাচ্ছে না, বাট আপনি বুঝতেছেন আপনার দ্বারা সম্ভব। তো ঠিক ওই চিন্তা চেতনা করে আমি আর আমার বন্ধু দুজনেই স্যাক্রিফাইস করছি। স্যাক্রিফাইস করে আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি, আমার বন্ধু তার সিঙ্গাপুর থেকে
সে বাংলাদেশে চলে এসেছে। চলে এসে আমরা দুজনেই আপনাদের কাজে নেমে পড়েছি। কঠোরভাবে, এবং শুধু যে কঠোর বলে ভুল হবে, এতটা পরিশ্রম, মানে আমরা একটা বিষয় বলি যে আমি 19 সালের নভেম্বর মাসে এখানে আসি। তখন থেকে আজকে অবধি আমি একটা সময় মানে আমার ঘুমটা ভাঙে হচ্ছে ভোর 5টায়, এবং আমার ফ্রেন্ডের ঘুম ভাঙে হচ্ছে 4টায়, এবং ও 4টের সময় ঘুম থেকে উঠে সেইখান থেকে এই যে কারখানায় চলে আসে। কারখানায় এসে সেই 4টে থেকে 5টার ভিতরে চলে আসতো, আর আমি 5টার সময় উঠে কারখানায় যাই। তো আজকে 19 সাল, 2000 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24, এই কিন্তু 4টে বছর। এই 4 বছরে আমরা ওই একইভাবে চলতেছি। আমরা খুব ভোরে কাজ শুরু করি, এবং আমরা প্ল্যানটা করে আগে থেকে দুজনে বসে প্ল্যান করি। আর এই 4 বছরের ভিতরে ফ্যামিলির অনেক ফ্যামিলিকে আসলে সাপোর্ট দিতে পারেনি। আর বাধার যে কথাটা আপনি বললেন, সর্বপ্রথম বাধাটা পেয়েছে হচ্ছে হলো অর্থের যোগান দিতে যে। আর এই অর্থের যোগান দিতে যে অনেকের অনেক ধরনের ছোট কথা শুনতে হয়েছে। আর সর্বোপরি হচ্ছে, আলামিন তোমাদের দ্বারা কিচ্ছু সম্ভব না, সবুজ তুমি 2 লক্ষ টাকা বিদেশে পাইতা, তুমি চলে আসলা, এটা তোমার দ্বারা সম্ভব না। কিছু বলে রাখি, বিজনেস শুরু করার পরে তো আসলে ধাক্কা একটা আসে। ওই ধাক্কাটা সামলাতে যে একটা গল্প আছে, গল্পটা আসলে আপনাদের শেয়ার করি। সেটা হচ্ছে, আমি 2000 সালের জুলাই মাসে আমি বিস্কিট এবং টোস্টের প্রোডাকশন শুরু করি। 21 সালে এসে আমার প্রোডাকশনে আমরা কিছু দেনা হয়ে যায়, একটা আমরা যেখান থেকে সাপ্লাইয়ের কাছ থেকে দেনা হয়ে যায়। আমি এখানে সাপ্লাইয়ের নামটা বলবো না, আমাদেরই পরিচিত যে কোনো একজন। তো সে আমি আর আমার ফ্রেন্ড গেলাম একদিন 10:30টার দিকে সকাল। কর্তারা বসে আছে, কাজ করতে পারতেছে না। তো র ম্যাটেরিয়ালসের জন্য গেলাম। যাওয়ার পরে সে বললো যে আপনি কত টাকার মাল দেবেন? আমাদের 1 লক্ষ টাকার কাঁচামাল দেন, আমি আপনাকে রিভিউর যে টাকাটা ওই টাকাটা দিচ্ছি, এই 1 লক্ষ টাকা আপনাকে আগামী সপ্তাহে দিচ্ছি। সে আমার কাছ থেকে সে রিভিউস আমার কাছে 24,000 টাকা। তো 24,000 টাকা তাকে আমি দিয়েছি। দেওয়ার পরে বললো যে এখন যদি 1 লক্ষ টাকা না দেন তাহলে আপনাদের মেমোয়ার আমরা করবো। তো আমি আসলে একটু মানে খুব মাইন্ডে লাগলো আমার বিষয়টা। তো আমার ফ্রেন্ড আমার বললো যে চলো আমরা চলে যাই। খুব শান্ত প্রকৃতির আমরা দুজনে বাকি চলে আসি। চলে এসে আমরা চিন্তা করলাম যে আজকে কারখানায় কী কাজ করবো। পরে আবার আমরা একজনের কাছ থেকে আমরা কিছু টাকা ধার করলে দুইজনে যেয়ে আমরা 2 বস্তা ময়দা, তারপরে 1 বস্তা চিনি, এই যে 22-23 হাজার টাকা মাল আবার কিনে নিয়েছে। এরপরে ও কঠিন প্রতিজ্ঞা নিল যে আমাদের মানে যেভাবে হোক এই বিজনেসটাকে দাঁড় করতে হবে। তখন থেকে আমি শুরু করলাম যে আমি সেলসে, এর আগে আসলে সেলস যে করবো ওই পরিমাণ কোনো ফ্যাসিলিটি বা ওই পরিমাণ কোনো প্রোডাক্ট আমরা মার্কেটে দিতে পারি। এরপরে আমি বললাম যে আমরা কাজটাকে ভাগ করে দিই। তখন ও আমারে বললো যে তাহলে তুই যেহেতু সেলস ভালো করিস, তুই সেলসের সেক্টরটা কর। আমি যেহেতু আসলে ফিল্ডের সেক্টরটা তেমন করতে পারি না, আমি প্রোডাকশন সেক্টরটা করি। এখন ইনশাল্লাহ এই যে বাধা বিপত্তি করে এখন আমাদের কারখানায় প্রায় 34 জন লোক কাজ করে, ডে নাইট মিলে। আর সব মিলে প্রায় 12 জন সেলসম্যান এবং 34 জন কারখানার ভিতরে কাজ করে। ম্যানেজার আছেন, তারপরে সাপ্লায়ার যারা তারা আছে, এগুলো বলে সব মিলে দেখা যাচ্ছে আমাদের প্রায় 60-65 জন লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। বর্তমানে আপনার ব্যবসার অগ্রগতি কেমন? আলহামদুলিল্লাহ, ব্যবসার অগ্রগতি ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, সেলস বৃদ্ধি পাচ্ছে, সাথে নতুনত্ব। আসলে সেলস বৃদ্ধি করার পিছনে তো প্ল্যানিংটা অনেক কাজ করে, নতুন নতুন প্রোডাক্ট দিতে হচ্ছে। তো এখন ইনশাল্লাহ অনেক ভালো, এবং আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে নতুনভাবে সাজানোর জন্য, এবং মার্কেটের শুধু কম্পিটিটর অনেক, এই জগতে সুস্থ কম্পিটিটর আছে। এই কম্পিটিটরের ভিতর থেকে আমার যে প্রোডাক্টটা আছে, আমি এই প্রোডাক্টটা বের করার পরে আমার পার্শ্ববর্তী যে মানে আমার নিকটতম যে কম্পিটিটর আছে সেও চিন্তা করে প্রোডাক্টটা বের করা যাবে। এই জন্য আমরা আলাদা একটা সেক্টর, যেটা MIS একটা সেক্টর আমি করেছি। এটার ক্ষেত্রে দেখা যায় যে তাদের চিন্তাই চেতনাই হচ্ছে যে
নতুন কি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসা যায় এবং কোন ধরনের লোককে দিয়ে কাজ করালে এই প্রোডাক্টগুলো ডেভেলপ আরও করা সম্ভব। আমি সেই ধরনের কাজগুলো চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আগের থেকে অনেক অনেক মানে আপনার প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন উদ্ভাবন করার চিন্তা ভাবনা আচ্ছা, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আপনি আপনার ব্যবসা কিংবা আপনার যে বেকারিটা আপনি কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছেন? আপনি কি নিত্য নতুন নতুন প্রযুক্তির সাথে উদ্ভাবন করতেছেন, নাকি আপনি সে পুরানো সিস্টেমের সাথে এখনো জড়িয়ে আছেন? আমাদের আসলে সর্বপ্রথম আমার এবং আমার ফ্রেন্ডের সর্বপ্রথম চিন্তাই হচ্ছে হলো আধুনিকতার সঙ্গে বিজনেস করা। এবং আমরা এই বিজ্ঞানের যুগে এসে আসলে ব্যাকডেট বেকারি বলতে মানুষ ভাবতো কি যে একটা চুলা থাকবে, কিছু দিয়ে থাকবে, এই নিয়ে মনে প্রোডাক্ট শুরু করলে হয়। আসলে এগুলো নিয়ে ইনভেস্ট করতে যে দেখা যায় যে স্বল্প পুঁজিতে বিজনেস করা সম্ভব। বর্তমানে আমরা আমাদের যে প্ল্যানিংটা আমরা শুরু থেকেই বিজ্ঞান ভিত্তিক বিজনেস শুরু করছি এবং আমরা যেমন আমাদের এখন কারখানায় রোটারি ওভেন আছে, তারপরে স্পাইরাল মিক্সচার মেশিন যেগুলো আছে, একটা হচ্ছে বাংলা মিক্সচার মেশিন থাকে, একটা হচ্ছে স্পাইরাল। আমাদের স্পাইরাল মিক্সচারগুলো আছে। আমাদের বিস্কিটের জন্য আমাদের অটো প্লান যে বিস্কিট, যদিও আমরা খুব বড় পরিসরে অটো প্লান্ট এখনো নিতে পারিনি, সেমি অটো যেটা সেটা দিয়ে আমরা শুরু করেছি, যেটা বিজ্ঞান ভিত্তিকই আছে। আর যেগুলো আমরা এই যে ব্রেড আইটেম যেগুলো আমরা সব মোটামুটি আধুনিক প্রযুক্তিতে ইনশাল্লাহ শুরু করছি। স্টার্টিংয়ে আমাদের হয়তো বা কিছুটা আমরা ব্যাকডেট বা একটা সময় আমরা লোকাল কেয়ার কোয়ালিটি থেকে শুরু করেছিলাম, এখন ইনশাল্লাহ আমরা খুব আধুনিকতার সঙ্গে কিন্তু আরেকটা আমার প্রশ্ন হলো যে আপনি যখন বিজনেস করতেছেন সেক্ষেত্রে হচ্ছে একটা ভূমিকা থাকে হচ্ছে বন্ধুত্ব কিংবা পার্টনারশিপ। সেক্ষেত্রে আপনি যখন বিজনেসটা শুরু করলেন আপনার বন্ধুত্ব কিংবা পার্টনারশিপের ভূমিকাটা কি ছিল? আমার এই বিজনেস দেখে ব্যবসা করতে গেলে আপনি এককভাবে আসলে বিজনেস করা আমার দিক থেকে আমি মনে করি অনেক কঠিন। আপনার লোক নিয়ে বিজনেস করতে, তো আমার বন্ধু হচ্ছে আমরা দুজনেই খুব স্যাক্রিফাইস মাইন্ড এবং আমরা এই দুইজন এতটাই এরকমের বন্ধুত্ব পাওয়া মুশকিল। এখনকার সময় আছে আমি বলতে পারি না, কারণ আমরা দুজনেই ফ্যামিলির কথা বাইরের চিন্তা করি। আমরা দুজনেই এক থেকে এখন অবধি বিজনেসটাকে টেনে নিয়ে আসছি। এবং দেখেন আরেকটা বিষয় হচ্ছে কি, যেখানে অর্থনৈতিক লেনদেন থাকে অনেকে অনেক ধরনের কথা বলে, বন্ধুত্বের ক্ষেত্রে অনেক সময় অনেক ঝামেলা হয়, কিন্তু আজকে প্রায় এখানে আমাদের এখন প্রায় কোটি টাকা প্লাস আমাদের বিজনেস। তো সেখানে আজ পর্যন্ত ও কখনো আমাকেও জিজ্ঞেস করে না যে আলামিন এই যে টাকাগুলো এই খাতে ইনভেস্ট করলে কি কতটুকু আমি সাকসেস হবো, কতটুকু আমি ব্যর্থ হবো, এই যে জিনিসগুলো আমি একটা ডিসিশন নিয়েছি, তার মানে ও চিন্তা করতেছে যে আলামিন এটা বুঝে শুনেই ডিসিশন নিয়েছে। আজকে একজন ওয়ার্কারের স্যালারি বাড়ানো লাগবে, ও আমাকে বলতেছে যে দোস্ত আমার ওয়ার্কারের স্যালারি এত টাকা বাড়াইতে দিচ্ছ কি, এটা ওর সেক্টরের কাজ। ও যদি মনে করে যে ওই ওয়ার্কারকে 2000 টাকা স্যালারি বৃদ্ধি করলে ওই ওয়ার্কার যদি কাজ ভালো করে নিতে পারে, ও এটা করতেছে, এখানে আমার কোনো ম্যাটার নেই। আবার মার্কেটিংয়ে কাজ করতে যেয়ে আজকে কয়েকটা লিফলেট ছাপানো লাগতেছে, আমি এই লিফলেটের জন্য আমার একটা লিফলেটে আমার 1 টাকা খরচ করতেছে, আমি যদি আরেকটু আধুনিক করতে যাই আমার 1.5 টাকা করে খরচ করতেছে, দিচ্ছ কে, এটা আমার সেক্টরের কাজ। আলামিন ওটা সঠিক সাজেশন দিচ্ছে, এটা নিয়ে আমাদের ভিতরে কোনো কথা হয় না। এবং মানে আপনি যে সাপোর্টের কথা বললেন না, বন্ধুত্বের সাপোর্ট এটা আসলে বলে শেষ করা যাবে না যে ওরা আমার ভিতরে কতটুকু স্যাক্রিফাইস চলতেছে। এবং আমার দিক থেকে আমি এখন যদি চিন্তা করি যে ও যদি মনে করে যে আলামিন, মানে আমি যদি মনে করি যে আলামিন আজকে আমরা বিজনেসটা আজকের দিন আমরা ওয়ার্কার যদি কোনো প্রোডাকশন করাবো না, আজকে আমরা বন্ধ রাখবো, ঠিক আছে, আলামিনের ডিসিশন নিয়েছে মানে এটা বুঝে শুনে ডিসিশন নিয়েছে, ও আর এখানে দ্বিতীয় কোনো কথা বলবে না। আর স্যাক্রিফাইস আসলে অনেক বড় স্যাক্রিফাইস করছে ওর জীবনে, আর যেটা আমি বলতে পারবো না এত বড় স্যাক্রিফাইস যেটা আমার পক্ষে বলা সম্ভব। আর আমার দিক থেকে আসলে ও ভালো বলতে পারবে যে আমি কি স্যাক্রিফাইস করেছি, তবে ও অনেকটা উপলব্ধি করে। আপনাকে সত্যি একটা কথা বলি যে আমি শুধু সেদিন আমি ব্যক্তিগত একটা প্রবলেমের ভিতরে করার কারণে আমি শুধু বলছি কিন্তু একটু ওকে আমি আসতে বলছিলাম সন্ধ্যা, কিন্তু চলে আসছে 3টের। তাহলে এই যে একটা মাইন্ড সেট আপ, এইটা আসলে বলে শেষ করা যাবে না যে ও কী আর আমি।
তাহলে আপনাদের যে ব্যবসার সম্পর্কটা সেটা হচ্ছে মূলত বিশ্বাসের উপর টিকে আছে। আমাদের বিজনেসটা 1000% বিশ্বাস এবং 1000%, মানে 1000 বললেও বলবে এরকম পার্সেন্টেজ হিসাব করে। আমার একটি শেষ প্রশ্ন হচ্ছে, বর্তমান বাজারে অনেকে চাকরি কিংবা ব্যবসা এটা ভিন্ন ক্যাটাগরিতে দেখে, আপনার দৃষ্টিভঙ্গিতে কোনটা সেরা বলে আপনি মনে করেন? ব্যবসা আর চাকরি সম্পূর্ণ আলাদা জিনিস। ব্যবসা, চাকরি হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফ, যে আমার মাস গেলে আমি এত টাকা স্যালারি পাচ্ছি, ওর ভিতরে আমার চলা লাগতেছে, একটা মানে লিমিটের ভিতরে চলা লাগে। এখন আপনি বিজনেস শুরু করে যে আপনি একজন ভালো চাকরিজীবী, ধরেন সে বেতন পাচ্ছে 80,000 90,000 টাকা বা 1 লক্ষ টাকা, আপনি আজকে বিজনেসটা শুরু করছেন, আপনার বিজনেসের প্রফিট মার্জিন হচ্ছে 30,000। এখন আপনি ওই 30,000 টাকা প্রফিট করে ওই 1 লক্ষ টাকা লোকের সাথে চলার মতো তো আপনি চিন্তা করতে পারেন না। এক্ষেত্রে আমি আমি প্রথমে ধারণা করে নেব যে আপনি বিজনেস, সে 10 বছর চাকরি করে যেটা করবে, আপনি 1 বছর বিজনেস করে আপনি তাতে ভালো গ্রোথ করতে পারেন। কিন্তু আপনার এই 1টা বছর আপনার সেফটি বেস করতে হবে। যেমন আপনার নিজেকে সেফটি বেস করে দিতে হবে, আমার বিজনেস সেফটি থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে আমার ফ্যামিলি এই 1টা বছরে আমার কাছ থেকে জাস্ট চলার জন্য যেটা দরকার আমি তাকে সাপোর্ট করেছি। এর বাইরে আমার কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। 1 বছর পরে দেখবেন আপনি যে লোক 1 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, সে যেভাবে চলতেছে, আর আপনি 1 বছর পরে আপনার বিজনেসটাকে যেভাবে গ্রোথ করে নিচ্ছেন, আপনি তার থেকে কোনো ভালো চলতে পারেন না। তখন আপনার কাছে আপনার টাকাটা হয়ে যাবে আনলিমিটেড। কারণ তখন আপনি ইচ্ছা করলে, এখন চাকরিজীবী সে ইচ্ছে করলেই মাসের 20 তারিখে 20,000 টাকা বের করতে পারতেছেন। কিন্তু আপনি বিজনেস করে আপনি যদি এগুলো 1 লক্ষ টাকা সেভ করতেছেন, আপনি সেখানে 20,000 টাকা প্রফিট করতেছেন, আপনি কিন্তু সপ্তাহ শেষে যে 50,000 টাকা বের করতে পারতেছেন। তাহলে আপনি 1 সপ্তাহে 50,000 টাকা বের করলে 2 সপ্তাহে 1 লক্ষ টাকা, 4 সপ্তাহে আপনার 2 লক্ষ টাকা, তাহলে আপনি 2 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনি চাকরির থেকে আমি বিজনেস। আপনার কাছে আমার জানতে চাওয়ার যে আপনার ডেটা ইনভেস্টিং কী পরিমাণ প্রফিট করতে পারছেন এবং আপনি কি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন? প্রফিট আসলে একটা ব্যবসায় 4-5 বছর ধরে করতেছি, প্রফিট মার্জিন তো অবশ্যই ভালো এবং প্রফিট করতেছি। আর লক্ষ্য আসলে আমার আর আমার ফ্রেন্ডের লক্ষ্য অনেক বড় লক্ষ্য, মানে আমাদের লক্ষ্যটাই অনেক বৃহৎ পরিসর। তো সেই পরিসরে আসলে এখনো আমরা আমাদের যে চূড়ান্ত লক্ষ্য যেটা, ওইটাই আমরা এখনো ওইভাবে পৌঁছাতে পারিনি। তবে ওইটা পৌঁছানোর যে সিঁড়িগুলা মধ্যে আমরা ধরেন একটা, আমি যদি স্টেপ, আমার একটা ভিশন আছে, আমার ভিশন দেখা যাচ্ছে যে আমি 225, আমি এই ভিশনে ইনশাল্লাহ আর 1 বছরের ভিতরে আমি আমার যে ভিশন যেটা আছে তার ভিতরে এই যে ক্যাটাগরি আছে, আমি মোটামুটি 224-এ আমি অনেকটা অগ্রসর হয়ে ইনশাল্লাহ কাভারের ভিতরে নিয়ে আসছি। এবং আমি মনে করি 25 জুনের ভিতরে আমাদের যে ধরনের প্রোডাক্টগুলো মার্কেটে দিলে মানুষ আরও গ্রহণ করবে, ইনশাল্লাহ সেটা আমরা 225-এর ভিতরে করতে পারবো। দিন দিন বেকারত্ব লাগতেছে, নতুন বেকার যাবে তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? আমি বললাম না যে চাকরি করতে হবে, এই মনোভাবটি চাকরি যে করতে হবে এইটা থেকে ঘুরে ফেলে, চাকরি হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছি। একটা গ্রামে যান, এখন মাস্টার্স কমপ্লিট করার ছেলেমেয়েদের অভাব নেই, ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেছে না। কিন্তু সে যদি একটা দোকান নিয়ে বসে, একটা কনফেকশনারি নিয়ে বসে, দেখেন একটা কনফেকশনারিতে অ্যাভারেজ, আমি ছোট্ট একটা হিসেব দিই যে অ্যাভারেজ একদম কনফেকশনারি দোকানে একটা বাজারের ভিতরে যদি ধরেন রুটি, কেক, বিস্কিট বা কিছু আইটেম নিয়ে যদি বসে, সে যদি 5 লাখ টাকাও বিক্রি করে একদিনে, কারণ একটা মাস্টার্স কমপ্লিট করা ছেলে তার কথা বলার চিন্তা চেতনা আর তার কথা বলার স্কিল যে ক্ষমতা, এটা কিন্তু একটা মানে যারা শিক্ষিত না তারা তাদের থেকে আলাদা হবে। তো সে যদি একটা ব্যবসা শুরু করে, তারা স্টার্টিংয়ে শুরু করলো, দেখা গেছে যে সে রেগুলার যদি সে 10,000 টাকা না পারে 5,000 টাকাও বিক্রি করে, তাহলে মধ্যে তার ওখানে প্রায় 6 থেকে 700 টাকা প্রফিট আসতেছে এই বিজনেস। তাহলে 6 থেকে 700 টাকা যদি সমস্ত খরচ বাড়ে, 6 থেকে 700 টাকা খরচ আসলে মাস গেলে তার দেখা যাচ্ছে আবার প্রায় 25-26 হাজার টাকা চলে আসবে সব কিছু মিলে। তাহলে সে এখন একটা ছেলে ধরেন সেলসে কাজ করতে যাচ্ছে, চাকরি করতেছে, বেতন পাচ্ছে 12,000-13,000 টাকা, সে ওইটাকে খুব স্বাচ্ছন্দ্য মনে করতেছে। কারণ কি, সে ওই সকালবেলা ঘুরতে ঘুরতে যাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, সারাদিন আসতেছে, মাস শেষে 12,000-15,000 টাকা বা 20,000 টাকা বেতন পাচ্ছে। কিন্তু সে যদি বিজনেসটাকে গোছাই নিয়ে বসে, তার এই বিজনেস করতে যে আহামরি
কত টাকা রাখতেছে এমনটা না, তাহলে সে কিন্তু করতে পারে। কিন্তু সে তার চিন্তাই হচ্ছে যে আমি চাকরি করি, এই চাকরিটাকে ছেড়ে ফেলে দিয়ে যদি সে বিজনেস মাইন্ডে যেতে পারে, আমি মনে করি বেকারত্ব নেই। আমাদের গল্পে আমরা পেয়ে গেলাম আমাদের সফল উদ্যোক্তার দুইজন বন্ধুকে। আমাদের সাথে আছেন ভাইয়ের নামটা বলবেন, আলামিন এবং সবুজ। তো আলামিন এবং সবুজ ভাই দুজনের সম্মিলিত প্রচেষ্টায় তারা তাদের বিজনেস শুরু করেছেন এবং তারা কতটুকু সফল আমরা আমাদের সবুজ ভাইয়ের কাছ থেকে জেনে নিই। ভাই একটু অল্প করে বলবেন কি? প্রত্যেকটা বিজনেসেরই গল্প থাকে ভিতরে। সাকসেস খুব দ্রুতই হয় না, অনেক সময়ের বিষয়। বিজনেস শুরুতেই মানুষের আত্মবিশ্বাসটা অনেক সময় থাকে। আত্মবিশ্বাসটা প্রতিনিয়তই ওয়ার্কআউট নিজের মাধ্যমে করতে হয়, ডে বাই ডে উৎপন্ন করতে হয়। আমরা যখন শুরু করি তখন আমার বন্ধু প্রথমে বাংলাদেশে বিজনেস করতে হচ্ছে কিন্তু ভালো বন্ধু। একেবারে শুরুতে আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একেবারে জিরো। প্রতিষ্ঠানিক শিক্ষকতা আমাদের ছিল, কিন্তু রুট লেভেলের মার্কেটিং সাইটে আমাদের সেটা বাস্তবায়নের দিক থেকে আমরা প্রতিনিয়ত করছি, শিখছি, শিখতে শিখতে এখন এই পর্যায়ে আসছি। চেষ্টা করতেছি ওদের ভবিষ্যতে আমাদের আরও ভালো কিছু করার জন্য আপনারা চেষ্টায় আছেন। চেষ্টায় আছে বিজনেসটা এইভাবে আমরা কাজ করছি। একেবারে ছোটো থেকে এই বেকারি এখন যা দেখতেছেন এইগুলো একেবারেই আমাদের কোনো আইডিয়াই ছিল না। করতে করতে আশেপাশে যত বেকারি আছে, লোকজন আছে, প্রতিনিয়ত শিখতে শিখতে এখন কিছুটা একটু আয়ত্ত হয়েছে। এখন বাদ বাকি এখন কোনো আয়ত্ত করতে পারবে না। অনেক শেখার বিষয় আছে, আশা করি ওদের ভবিষ্যৎ শিখতে পারবে। বেকারি ইন্ডাস্ট্রিকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? আসলে আমাদের ওই সময় একটা প্ল্যানিং ছিল যে আমরা প্যাকেজিং সিস্টেমটা ডেভেলপ করব। ওই সময় এখনটা বর্তমান বাংলাদেশে আগে 3-4টে কোম্পানি ছিল প্যাকেজ, কিন্তু করোনা থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত প্রায় 25টে কোম্পানি, নতুন কোম্পানি, মানে ওদের 10 অফ কোম্পানি, তারা নতুন এই বেকারি লাইনে প্রোডাকশনে চলে আসে। সো এই যে যারা ছোটোখাটো বেকারি করে এদের একটু হয়ে গেছে। তাদের করতে হলে কী হবে যে মানসম্মত দিকটা করতে হবে, স্বাস্থ্যসম্মত করতে হবে, করে টিকে রাখতে পারবে। মানে এই যে মার্কেটটা অল ওভার বাংলাদেশ অনেকটা বড় কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। এখন টিকে থাকতে হলে ছোটো কোম্পানিগুলো আসলে টিকে থাকাটা ক্রাশ হয়ে যাচ্ছে ছোটো কোম্পানিগুলো। এখন তাদের কী হবে, প্রোডাকশন কোয়ালিটির দিকে ভালো থাকতে হবে, হ্যাঁ কোয়ালিটির দিকে স্বাস্থ্যসম্মত থাকতে হবে, তাহলেই একটা অবস্থান তারা তৈরি করে যেতে পারবে। আর আমাদের যে ভবিষ্যৎ ফিউচার প্ল্যান, আমরা ওই 19 সালেও যেটা স্বপ্ন দেখছি সে স্বপ্ন শুনে করছি। আশা করি একটা 25-26 সালের ভিতরে আমরা একটা পর্যায়ে যেতে পারি। এখন হয়তো 3-4টে থানা নিয়ে কাজ করতেছি, তখন হয়তো 8-10টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করবো, ফিউচারে একটু বড়ো যাবো। এই স্বপ্ন অনেক বড়। কবে যাবো, কীভাবে যাবো আসলে জানি না, চেষ্টা করি। সৃষ্টিকর্তা কী দেখেছেন বলা যাবে। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা আশা করি যে আপনারা আপনাদের স্বপ্ন আরও বড় হোক এবং আরও ভালোভাবে আপনারা আপনাদের বিজনেসটা ভালো দিকে নিয়ে যান এবং বাংলাদেশের বেকারত্ব ঘোষণে আপনারা আপনাদের ভূমিকা রেখে যাবেন বলে আমরা আশা করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ ভাই।